রাত প্রায় 10টা। চট্টগ্রাম শহরের রাস্তায় নীরবতা ছেয়েছিল। সেই নীরবতার মধ্যে লাল রঙের সালোয়ার স্যুট ও হলুদ ওড়না পরা এক তরুণী সুন্দরী মেয়ে ধীরে ধীরে ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিল। সে কোনো সাধারণ মেয়ে ছিল না, সে ছিল আইপিএস অফিসার নুসরাত রহমান। নুসরাত তখন মায়ের ওষুধ আনার জন্য এক ডাক্তারের বাড়ির দিকে যাচ্ছিল। তার হাঁটায় আত্মবিশ্বাস ছিল, কিন্তু মুখে মায়ের অসুস্থতার চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল। রাস্তার মোড়ে পৌঁছতেই নুসরাতের চোখ রাস্তার ধারে বসে থাকা কিছু পুলিশের ওপর পড়ল। সেখানে 3 বা 4 কনস্টেবল ও হাটহাজারী থানার ইন্সপেক্টর কামাল হোসেন বসেছিল। তারা পুরোপুরি মত্ত ছিল। যেই ইন্সপেক্টর কামাল হোসেনের নজর নুসরাতের ওপর পড়ল, তার চোখ চকচক করে উঠল। সে পাশে বসে থাকা এক কনস্টেবলকে ধাক্কা মেরে বলল, "ওরে দেখ তো, এত রাতে কে এত সুন্দরী পরি আসছে, চল একটু মজা করি।" এটা শুনে বাকি কনস্টেবলরাও কুটিল হাসি হাসতে লাগল। তাদের একটুও ধারণা ছিল না যে সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটি কোনো সাধারণ পথচারী নয়, বরং তাদেরই চট্টগ্রাম জেলার আইপিএস অফিসার। নুসরাত যখন এই সব দেখল, তখন সে কিছুক্ষণের জন্য থমকে গেল। সে গভীর শ্বাস নিল এবং সোজা এগিয়ে তাদের দিকে গেল। "তোমরা পুলিশ হয়ে এই সব করছো? খোলা রাস্তায় বসে মদ খাচ্ছ, নোংরা গান বাজাচ্ছ, সরকার মদ্যগণ নিষিদ্ধ করেছে, আর তোমরা নিজেরাই আইন ভাঙছ। যদি তোমরা এই ধরনের কাজ করো, তাহলে জনগণের কাছে কি আশা করা যেতে পারে?" নুসরাত কঠোর স্বরে বলল। নুসরাতের স্বরে এমন দৃঢ়তা ছিল যে বাকি কনস্টেবলরা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। কিন্তু কামাল হোসেনের ওপর এর কোনো প্রভাব পড়ল না। সে টলতে টলতে উঠে নুসরাতের সামনে এসে দাঁড়ালো। তার চোখে নেশা এবং লোভ দুটোই স্পষ্ট দেখা যাচ্ছিল। "আরে ম্যাডাম, আপনি কোথায় যাচ্ছেন এত রাতে? খুব সুন্দর লাগছে, একটু আমাদের দিকেও নজর দিন না, আমরাও তো আপনার দিওয়ানা হতে পারি।" কামাল হোসেন অশালীন হাসির সাথে বলল এবং নুসরাতের হাত ধরার চেষ্টা করল। নুসরাতের রাগ উথলে উঠল। সে নিজের হাত ঝেড়ে বলল, "দেখুন ইন্সপেক্টর, আমি আপনাকে সম্মান করি তাই চুপ আছি, কিন্তু আপনারা খুব বড় ভুল করছেন। আমি এই পুরো ঘটনার রিপোর্ট লিখাবো।" এটা শুনে কামাল হোসেন জোরে হেসে উঠল। "রিপোর্ট? আরে পুরো হাটহাজারী থানা আমার, আমি এই থানার মালিক। আর যদি আমি চাই তাহলে এখনই আপনাকে গ্রেফতার করাতে পারি। আপনি কি করবেন বুঝেছেন তো?" এই বলে সে জোর করে নুসরাতের হাত ধরে কাছে টানতে লাগল। "বেশি জবান চালালে এখনই জবান টেনে নেব।" কামাল হোসেনের এই কাজ দেখে নুসরাতের পায়ের নিচে মাটি সরে গেল। সে ভাবতেই পারেনি যে হাটহাজারী থানার ইন্সপেক্টর এতটা নিচে নামতে পারে। কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে সামলে নিল এবং বেদনা ভরা স্বরে বলল, "আপনি সীমা অতিক্রম করছেন, শুধরে যান, নয়তো আমি আপনাদের সবাইকে সাসপেন্ড করিয়ে দেব। আমাকে দুর্বল ভাববেন না, আপনারা জানেন না যে আমি কে। আমাকে টক্কর দেবেন না।" নুসরাত রাগে বলল। কিন্তু কামাল হোসেন তার কথায় একটুও কান দিল না। উল্টো সে নুসরাতকে আরও জোরে নিজের বাহুতে টেনে নিল। "তুমি আমাদের সাসপেন্ড করাতে পারো? তুমি নিজেকে কি ভাবছ?" কামাল হোসেন বিষ ছড়িয়ে বলল। ব্যাস, নুসরাতের ধৈর্য শেষ হয়ে গেল। সে পুরো জোরে কামাল হোসেনের গালে একটি সজোরে থাপ্পড় মারল। থাপ্পড় এত জোরে ছিল যে কামাল হোসেন টলে গেল। রাগে তিতি বিরক্ত হয়ে সে পাশে পড়ে থাকা মদের বোতলটি তুলল এবং পুরো শক্তি দিয়ে নুসরাতের হাতে মেরে দিল। বোতলের টুকরোগুলো নুসরাতের হাতে গেঁথে গেল। রক্ত পড়তে লাগল। ব্যথার কারণে তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল। কিন্তু কামাল হোসেন এখানেই থামল না। সে নুসরাতকে ধাক্কা মেরে পাশে দাঁড়ানো মোটর সাইকেলের কাছে ফেলে দিল। নুসরাত ব্যথায় কাতরে উঠল। তার মাথায় কেবল একটিই কথা ঘুরছিল, যদি আমি এখন পিছিয়ে আসি তাহলে এই নরপিশাচটা আরও এগিয়ে আসবে। সে মাটিতে পড়েও সামলে উঠল। চোখে রাগ এবং উদ্দেশ্যের আগুন নিয়ে সে নিজের ফোনের দিকে হাত বাড়াল। কিন্তু তখনই কামাল হোসেন তার ফোনটি ছিনিয়ে ফেলে দিল। এখন পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছিল। বাকি কনস্টেবলরাও উঠে দাঁড়াল। নুসরাত বুঝে গেল যে এখন এই ব্যাপারটা কেবল বিতর্কের নয়, বরং জীবন ঝুঁকিতে পড়তে পারে। দিনের এই ঘটনার পর নুসরাত রহমানের পুরো শরীর ব্যথায় কাতরাচ্ছিল। হাত থেকে রক্ত তখনও মাঝে মাঝে পড়ছিল, কিন্তু তার মনে রাগ ও ক্ষোভ যে কোনো ব্যথার চেয়ে বেশি তীব্র ছিল। সে কোনো মতে নিজেকে সামলে দ্রুত সেখান থেকে দৌড়ালো এবং সোজা নিজের বাড়িতে পৌঁছালো। দরজা বন্ধ করে সে বিছানায় বসে পড়ল। তার কানে তখনও কামাল হোসেনের নোংরা কথাগুলো বাজছিল। তার চোখে রাগ এবং অসহায়তা দুটোই ছিল। চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় এই ধরনের কাজ হচ্ছে, আর কেউ টু শব্দও করে না। কে জানে এই লোকেরা কত মেয়েকে এইভাবে হেনস্থা করে। জনগণ যদি মদ খায় তাহলে তাদের পিটিয়ে লকআপে ঢুকিয়ে দেওয়া হয়,
কিন্তু যখন পুলিশ নিজেরাই মত্ত হয়ে রাস্তায় নরপিশাচের মতো ঘোরাফেরা করে তখন তাদেরকে আটকাবে। কিন্তু না, এখন আমি চুপ থাকব না, এই লোকদের উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। নুসরাতের চোখে দৃঢ়তা দেখা যাচ্ছিল। সে মনে মনে শপথ করল, এদের সাসপেন্ড করিয়ে ছাড়ব, প্রত্যেকটি মেয়েকে ন্যায় পাইয়ে দেব যারা এদের পৈশাচিকতার শিকার হয়েছে। পুরো দিন সে এক মুহূর্তের জন্য ঘুমোতে পারল না। সকাল হতেই সে একটি পরিকল্পনা তৈরি করল। সে তার ছোটবেলার বান্ধবী তানিয়া ইসলামকে ফোন করল। তানিয়ার সাথে তার গভীর বন্ধুত্ব ছিল এবং সে নুসরাতের কথা রাখতে কখনো পিছিয়ে থাকত না। নুসরাত পুরো ঘটনা এবং তার পরিকল্পনা সম্পর্কে তানিয়াকে বিস্তারিতভাবে জানালো। তানিয়া এক মুহূর্ত নষ্ট না করে তার সাহায্যে হ্যাঁ করে দিল। পরের দিন পরিকল্পনা অনুযায়ী তানিয়াকে একেবারে সাধারণ মেয়ের মতো সাজানো হলো। সাধারণ সালোয়ার স্যুট পরে সে ধীরে ধীরে চট্টগ্রাম শহরের সেই রাস্তা দিয়ে হাঁটতে লাগল যেখানে আগের দিন কামাল হোসেন এবং তার কনস্টেবলরা মদ খাচ্ছিল। নুসরাত নিজেও সেখানে উপস্থিত ছিল, কিন্তু এবার সে দূরে একটি গাছের পেছনে লুকিয়ে দাঁড়িয়েছিল। তার হাতে মোবাইল ছিল যা রেকর্ডিং মোডে চলছিল। যেমনটা অনুমান করা হয়েছিল তেমনটাই হলো। রাস্তার ধারে সেই দৃশ্য আবার ছিল। ইন্সপেক্টর কামাল হোসেন এবং তার কনস্টেবলরা মদের বোতল খুলে বসেছিল, নোংরা গান বাজাচ্ছিল এবং অশালীন হাসি হাসছিল। একজন কনস্টেবল তানিয়াকে দেখল এবং কামাল হোসেনকে বলল, স্যার দেখুন, আজ আবার একটি মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। কামাল হোসেন চোখ বড় করে হাসল। ওহ, মনে হচ্ছে আজ ভাগ্য আমাদের সাথে আছে, চল আজ একে ছাড়ব না, মজা নেব। তারা সবাই উঠে তানিয়ার কাছে পৌঁছালো। তানিয়া ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। কামাল হোসেন নেশায় টলতে টলতে তার কাছে এলো এবং নোংরা হাসির সাথে বলল, কি ব্যাপার ম্যাডাম, নাম কি তোমার? এত রাতে কোথায় বেরিয়েছ? চল একটু আমাদের দিকেও মনোযোগ দাও, তোমার মুখটা তো আমাদের দিওয়ানা করে দিয়েছে। এই বলে কামাল হোসেন বেসুরো গলায় গান গাইতে লাগল। তানিয়া ভয় পাওয়ার ভান করল। তখনই একজন কনস্টেবল তার হাত ধরল এবং জোর করে টানতে লাগল। তানিয়া জোরে চিৎকার করল এবং হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগল। এদিকে দূরে দাঁড়িয়ে থাকা নুসরাত সবকিছু তার মোবাইলে রেকর্ড করছিল। তার আঙুলগুলো মোবাইলকে শক্ত করে ধরেছিল যাতে কোনো প্রমাণ ছুটে না যায়। যখন সীমা অতিক্রম হতে লাগল তখন তানিয়া পরিকল্পনা অনুযায়ী ইন্সপেক্টরের হাত জোরে কামড়ে ধরল এবং ঝটকা দিয়ে পালিয়ে গেল। কামাল হোসেন রাগে চিৎকার করল, আরে ধরো ওকে! কিন্তু নেশায় মত্ত থাকার কারণে কেউই তার পেছনে দ্রুত দৌড়াতে পারল না। তানিয়া দৌড়াতে দৌড়াতে সোজা নুসরাতের কাছে পৌঁছালো। দুজন দ্রুত সেখান থেকে চলে গেল এবং নিজেদের বাড়িতে গেল। এখন নুসরাতের কাছে কামাল হোসেন এবং তার কনস্টেবলদের বিরুদ্ধে একটি পাকাপোক্ত প্রমাণ ছিল, কিন্তু সে জানত যে কেবল একটি প্রমাণে এত বড় ইন্সপেক্টর নত হবে না। তার আরও প্রমাণ দরকার ছিল, যাতে এটা প্রমাণিত হয় যে এই লোকেরা কেবল নেশার ঘড়ি এমন কাজ করে না, বরং বারবার এমন জঘন্য কাজ করে। নুসরাত ভাবল, যদি আমাকে এদেরকে নামাতে হয় তাহলে এদের প্রত্যেকটি অপরাধের পুরো প্রমাণ দরকার, আমি পিছিয়ে যাব না। অন্যদিকে ইন্সপেক্টর কামাল হোসেন এবং তার কনস্টেবলরা বেখবর ছিল। তাদের একটুও ধারণা ছিল না যে তাদের বিরুদ্ধে একটি খুব বড় জাল বিছানো হয়েছে। আগামী দিনগুলোতে তাদের জীবনের সবচেয়ে বড় ঝড় তাদের উপর আসতে যাচ্ছিল এবং এই ঝড় তাদের নিজেদের কাজের কারণেই তৈরি হয়েছিল। দিনের নীরবতা আবার ফিরে এসেছিল। সেই একই জায়গা, চট্টগ্রাম শহরে সেই একই রাস্তা, সেই একই বাতাস। কিন্তু এবার নুসরাত রহমানের উদ্দেশ্য আরও দৃঢ় ছিল। সে বুঝে গিয়েছিল যে কেবল এক দুটো প্রমাণে ইন্সপেক্টর কামাল হোসেনের মতো নরপিশাচকে নামানো সহজ হবে না। তার এমন প্রমাণ দরকার ছিল যা কেবল আদালতেই কাজে আসবে না, বরং পুরো জনসাধারণকে নাড়িয়ে দেবে। তৃতীয় দিন, লাল রঙের হালকা শাড়ি পরে, চুল ওড়না দিয়ে ঢেকে এবং হাতে মোবাইল শক্ত করে ধরে নুসরাত রহমান দূর থেকে দেখছিল। সেই একই দৃশ্য ছিল। ইন্সপেক্টর কামাল হোসেন এবং তার কনস্টেবলরা চট্টগ্রাম শহরের রাস্তার ধারে ভাঙা ঝুপড়ির কাছে মদের বোতল খুলে বসেছিল। মোবাইলে গান বাজছিল এবং তাদের মধ্যে অশালীন হাসি ঠাট্টা চলছিল। নুসরাত গভীর শ্বাস নিল এবং ঝোপের পেছনে লুকিয়ে মোবাইলের ক্যামেরা অন করল। ভিডিও রেকর্ডিং শুরু হয়ে গেল। প্রায় 2 মিনিট ধরে সে সবকিছু রেকর্ড করল। বোতল, হাসি, গালাগালি এবং ইন্সপেক্টর কামাল হোসেনের মদ খেয়ে পড়ে থাকা মুখ। যখন তার মনে হলো প্রমাণ যথেষ্ট, তখন সে দ্রুত বালিতে ফিরে এলো। পৌঁছে সে মোবাইলটি নিজের সামনে রাখল এবং এই ভিডিওটি বারবার দেখল। প্রতিবার তার রাগ আরও বাড়ছিল। এই লোকেরা পুলিশের ইউনিফর্মে কলঙ্ক, এদেরকে বাঁচানোর কেউ থাকবে না। এখন এই প্রমাণ এদেরকে শেষ করে দেবে, সে নিজের মনে বলল। কিন্তু নুসরাত জানত যে কেবল ভিডিও রেকর্ডিং দিয়ে কাজ হবে না।
কামাল হোসেনের প্রভাব ছিল অনেক। হাটহাজারী থানার অনেক লোক তার ইশারায় চলত। তাকে সাসপেন্ড করানোর জন্য কেবল প্রমাণই নয়, বরং জনগণের সাহায্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থনও জরুরি ছিল। পরের দিন সকালে নুসরাত তার পাড়ার কিছু বিশ্বস্ত মহিলা এবং বয়স্কদের বাড়িতে ডাকল। সে তাদের ভিডিওটি দেখালো। ভিডিও দেখে সবার রক্ত গরম হয়ে গেল। একজন বয়স্ক ব্যক্তি বলল, ম্যাডাম, যদি আমাদের চট্টগ্রাম জেলার পুলিশরা এমন কাজ করে তাহলে জনগণ কোথায় যাবে? আপনি একদম ঠিক করছেন, আমরা সাক্ষী দিতে তৈরি আছি। একই সময়ে একজন মহিলা বলল, ম্যাডাম, আপনার মতো লোকেরাই আমাদের আশা। আপনি যা বলবেন আমরা তা করব। নুসরাতের মুখে হালকা হাসি এলো। সে বুঝতে পারল যে জনগণের সমর্থন পাওয়া গেছে। এখন পালা ছিল পরের পদক্ষেপ নেওয়ার, বড় অফিসারদের কাছে পৌঁছানোর। নুসরাত জানত যে কামাল হোসেনকে সরাসরি ধরানো সহজ নয়। যদি সে সরাসরি হাটহাজারী থানায় গিয়ে অভিযোগ করত তাহলে ব্যাপারটি চাপা পড়ে যেত। তাই সে সিদ্ধান্ত নিল যে সে সরাসরি চট্টগ্রাম জেলার ডিএসপি, তারপর এসপি এবং প্রয়োজনে ডিসি পর্যন্ত যাবে। প্রমাণ তৈরি করে সে প্রথমে ডিএসপি রাকিবুল হাসানের অফিসে পৌঁছাল। রাকিবুল হাসান একজন কঠোর এবং সৎ অফিসার হিসাবে পরিচিত ছিল। নুসরাত তাকে পুরো ভিডিওটি দেখালো এবং পুরো ঘটনা বিস্তারিতভাবে শোনাল। ভিডিও দেখে ডিএসপি অবাক হয়ে গেলেন। ম্যাডাম, এই ব্যাপারটা খুব বড়। কামাল হোসেনের নাম অনেকবার সামনে এসেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো পাকাপোক্ত প্রমাণ ছিল না। আপনি অসাধারণ কাজ করেছেন। তিনি গম্ভীর স্বরে বললেন, স্যার, আমি চাই এই ব্যাপারটা চাপা না পড়ে। আমি নিজে সাক্ষী দেব। নুসরাত দৃঢ়স্বরে বলল। ডিএসপি সম্মতি জানালেন, আপনি আমার পুরো সাহায্য পাবেন, কিন্তু আমাদের আরও প্রমাণ দরকার, যাতে কোনো ফাঁক না থাকে। এটা শুনে নুসরাত তার পরের পদক্ষেপ সম্পর্কে জানালো। স্যার, আমি আরও একটি রেকর্ডিং করব। এবার অডিওও সাথে থাকবে এবং কিছু স্থানীয় লোককে নিয়ে স্টিং অপারেশন করব, যাতে আদালতে ব্যাপারটা শক্তভাবে টিকে থাকে। ডিএসপি নুসরাতের পরিকল্পনায় সম্মতি জানালেন এবং বললেন, আপনাকে নিরাপত্তা দেওয়া হবে এবং হ্যাঁ, এই ব্যাপারটি আমি নিজে এসপি সাহেবের কাছে পৌঁছাবো। সেই দিন নুসরাত আরও একটি পরিকল্পনা তৈরি করল। এবার সে পাড়ার দুইজন বিশ্বস্ত ছেলে এবং একজন মহিলাকে নিজের সাথে নিল। ঠিক হলো যে মহিলাটি সাধারণ পথচারীর মতো সেখান থেকে যাবে এবং বাকি দুইজন ছেলে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকবে। নুসরাত নিজে ক্যামেরা নিয়ে তৈরি থাকল। যেমনটা অনুমান করা হয়েছিল, কামাল হোসেন এবং তার কনস্টেবলরা আবার সেই একই কাজ করতে দেখা গেল। তারা সেই মহিলাকে আটকানোর চেষ্টা করল, নোংরা কথা বলল এবং হাত ধরার চেষ্টা করল। এই সব কিছু ক্যামেরায় রেকর্ড হয়ে গেল। এবার নুসরাতের কাছে ভিডিওর সাথে সাথে অডিওর প্রমাণও ছিল। পরের দিন সকালে নুসরাত সরাসরি এসপি মাহমুদুল হকের কাছে পৌঁছাল। সে সব প্রমাণ এবং জনগণের সাক্ষীদের তালিকা দেখালো। ভিডিও দেখতেই এসপি রাগে টেবিলে হাত মারলেন। এই লোকেরা পুলিশ বলার যোগ্য নয়। ম্যাডাম, আপনি অনেক সাহস দেখিয়েছেন। আমি এটাকে অবিলম্বে ডিসি ম্যাডামের কাছে পৌঁছাবো। তারপর নুসরাত এবং এসপি নিজে ডিসি ফারজানা আক্তারের অফিসে পৌঁছালেন। ফারজানা আক্তার তার কঠোর সিদ্ধান্তের জন্য পরিচিত ছিলেন। তিনি ভিডিওটি দেখলেন এবং কড়া স্বরে বললেন, এটা লজ্জাজনক। এমন লোকেরা পুলিশের ইউনিফর্মে কলঙ্ক। ম্যাডাম, আমি আপনার সাথে আছি। ডিসি অবিলম্বে আদেশ দিলেন যে পুরো ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হোক। একই সাথে কামাল হোসেন এবং তার কনস্টেবলদের অবিলম্বে দায়িত্ব থেকে সাসপেন্ড করার প্রস্তাব তৈরি করা হোক। নুসরাতের কষ্ট ফল দিচ্ছিল। কামাল হোসেন এবং তার লোকেরা তখনও বেখবর ছিল যে তাদের দিনের হিসেব শুরু হয়ে গেছে। নুসরাত জনগণের সাক্ষীদের কাছ থেকে লিখিত বিবৃতি নিল এবং সব প্রমাণ একটি ফাইলে জমা করল। ডিসি পরের দিনই প্রেস কনফারেন্স ডাকার আদেশ দিলেন। নুসরাত ম্যাডাম, কালকের দিনটি আপনার জয়ের প্রথম দিন হবে। আমরা জনগণের সামনে এই নরপিশাচদের মুখোশ খুলে দেব। নুসরাতের চোখে উজ্জ্বলতা ছিল। সে ভাবল, এখন এই লোকেরা কেবল সাসপেন্ড হবে না, এরা শিখবে যে আইনের যে বড় কেউ নয়। পরের দিন সকালে চট্টগ্রাম শহরে হইচই পড়ে গিয়েছিল। নুসরাত রহমান যে ডিসির আবেশে সব প্রমাণ জমা দিল, ব্যাপারটা গতি পেল। ডিসি ফারজানা আক্তার সেই দিন সকালেই চট্টগ্রাম জেলার সবচেয়ে বড় কনফারেন্স হলে প্রেস মিটিং ডাকলেন। খবর ছড়িয়ে পড়তেই মিডিয়া, জনগণ এবং সমস্ত পুলিশ অফিসার সেখানে জড়ো হলেন। নুসরাত তার হাতে সেই ফাইলটি শক্ত করে ধরেছিল, যেখানে গত 3 দিনে জোগাড় করা সব ভিডিও, অডিও রেকর্ডিং এবং জনগণের লিখিত বিবৃতি ছিল। এই ফাইলটি এখন ইন্সপেক্টর কামাল হোসেন এবং তার সঙ্গীদের কেরিয়ার শেষ করতে যাচ্ছিল। ডিসি ফারজানা আক্তার হলে পৌঁছালেন। তার মুখে কঠোরতা ছিল এবং আওয়াজে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। আমরা সবাই এখানে জড়ো হয়েছি কারণ আমাদের পুলিশ ফোর্সে কিছু এমন লোক আছে যারা ইউনিফর্মের নয় বরং পৈশাচিকতার কাজ করছে। নুসরাত এগিয়ে গেল। তিনি মাইক তুললেন এবং সবাইকে সম্বোধন করে বললেন,
3 দিন আগে আমি দেখলাম যে আমাদেরই চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় নিযুক্ত ইন্সপেক্টর কামাল হোসেন এবং তার কনস্টেবলরা প্রকাশ্যে মদ খাচ্ছিল এবং মহিলাদের হেনস্থা করছিল। আমি তাদের আটকানোর চেষ্টা করলাম, কিন্তু তারা আমার উপর হাত তুলল। শুধু তাই নয়, তারা আমার সাথে দুর্ব্যবহারও করল। যদি আমি চুপ থাকতাম তাহলে এই নরপিশাচরা কে জানে আরও কত মেয়েকে শিকার বানাতো। তাই আমি এদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করলাম। এরপর নুসরাত ভিডিওটি মিডিয়া এবং জনগণের সামনে চালিয়ে দিল। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছিল যে কামাল হোসেন এবং তার কনস্টেবলরা মদের নেশায় মত্ত হয়ে রাস্তায় মহিলাদের হেনস্থা করছিল, নোংরা কথা বলছিল এবং প্রকাশ্যে মদ খাচ্ছিল। ভিডিও দেখে হলে বসে থাকা লোকজন ক্ষিপ্ত হয়ে উঠল। মিডিয়ার ক্যামেরা ক্রমাগত ফ্ল্যাশ করছিল। জনগণ চিৎকার করছিল, সাসপেন্ড করো এদের, জেলে পাঠাও এদের। ডিসি হাত তুলে সবাইকে শান্ত করলেন এবং বললেন, এই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনের চেয়ে বড় কেউ নয়, সে ইন্সপেক্টর হোক বা কনস্টেবল। এই সময়ে যখন কামাল হোসেন এবং তার কনস্টেবলরা খবর পেল যে তাদের বিরুদ্ধে প্রমাণের সাথে ডিসি এবং মিডিয়ার সামনে ফাঁস হয়ে গেছে, তখন হাটহাজারী থানায় তোলপাড় শুরু হয়ে গেল। কামাল হোসেন রাগ এবং ভয়ে ক্ষেপে গিয়ে চিৎকার করল, এই সব কিছু সেই নুসরাত রহমানের ষড়যন্ত্র, কিন্তু আমি দেখি কে আমাকে সাসপেন্ড করে। তখনই ডিএসপি রাকিবুল হাসান এবং এসপি মাহমুদুল হক পুলিশ ফোর্স নিয়ে থানায় পৌঁছালেন। ইন্সপেক্টর কামাল হোসেন এসপি কড়া স্বরে রাখলেন। কামাল হোসেন দম্ভ দেখানোর চেষ্টা করল, স্যার এই সব কিছু মিথ্যা, আমাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু এসপি তার কথা শুনলেন না। তিনি বললেন, তোমার বিরুদ্ধে প্রমাণ পাকাপোক্ত, তুমি আইন এবং পুলিশ ইউনিফর্ম উভয়েরই অপমান করেছ। ডিসি ম্যাডামের আদেশে তোমাকে এবং তোমার সকল সঙ্গী কনস্টেবলদের অবিলম্বে সাসপেন্ড করা হলো। তদন্তের পর তোমার বিরুদ্ধে মামলাও দায়ের করা হবে। এটা শুনে কামাল হোসেনের মুখের রং উড়ে গেল। নুসরাত নিজেও সেখানে উপস্থিত ছিল। যেই কামাল হোসেনের নজর তার উপর পড়ল, তখন সে রাগে বিড়বিড় করল, তুমি আমাকে শেষ করে দিলে। নুসরাত শান্ত কিন্তু কঠোর আওয়াজে বলল, না কামাল হোসেন, তুমি নিজেকেই শেষ করেছ, আইনের উপরে কেউ নয়। এসপি আদেশ দিলেন, হাতে হাতকড়া পরাও। কামাল হোসেন এবং তার কনস্টেবলদের হাতে হাতকড়া পরিয়ে দেওয়া হলো। হাটহাজারী থানার বাকি পুলিশ অফিসাররা এই সব কিছু দেখে লজ্জায় মাথা নিচু করল। সেই দিনের পর থেকে থানায় অনেক উন্নতি হলো। এখন সব পুলিশ কর্মীরা বুঝে গিয়েছিল যে এই ইউনিফর্ম কেন তৈরি হয়েছে এবং এর আসল উদ্দেশ্য কী। সেই দিনের পর থেকে কেবল হাটহাজারী থানায় শুধরায়নি, বরং পুরো চট্টগ্রাম শহর বদলে গেল।